ছাড়ো আরিফ। কেন ছাড়বো? এতদিন ধরিনি বলে এত অভিমান করেছো, মেহেরিকার কাছেও নালিশ দিয়েছো, আজ কেন ছাড়ো ছাড়ো বলছো? আরিফের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মিলি বলল, শাড়িটা বদলে আসি আগে। কাজ করার ফলে ঘেমে একাকার হয়ে গিয়েছি। আরিফ আবারও মিলিকে নিজের কাছে টেনে এনে বলল, আমি তো, থাক না ঘাম। আরে গন্ধ লাগবে। না, সুগন্ধ। আরিফের কথায় উচ্চ শব্দে হেসে ওঠে মিলি। আরিফ তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে দেখে মিলি বলল, আজ তুমি প্রথম বাবার কাছে আমার হয়ে কথা বলেছ। আজ তুমি যা বলেছো ঠিক বলেছো তাই। এমনিতে বলি না। উম, না। আরিফের কথা শুনে তার বুকে এলোপাথারি কিল ঘুষি মারতে থাকে মিলি। তার কাণ্ড দেখে আরিফ বলে ওঠে, আজ তাহলে বউয়ের মার খেয়েই রাত কাটাতে হবে। আজ আনিকার গায়ে হলুদ। চেনা পরিচিত সকলে অনেক আগে চলে আসলেও তার বান্ধবী মেহেরিকার কোনো খবর নেই। অনেকবার ফোনও দিয়েছে সে, কিন্তু রিসিভ করেনি মেহেরিকা। তবে কি আসবে না মেহেরিকা? এসব ভেবে আনিকার মনটাই খারাপ হয়ে যায়। না, যাব না, আমি কিছুতেই না। আমি যদি যাই গায়ে হলুদে, রাজীব নিশ্চয়ই খবর পেয়ে আনিকাদের বাসায় চলে আসবে। রাজীবের মুখোমুখি হওয়া আমার পক্ষে সম্ভব নয়। অনেক কষ্টে নিজেকে সামলেছি আমি। ওর মায়া ভরা মুখটা দেখে দুর্বল হয়ে যাব আমি। সামলাতে পারবো না নিজেকে। এই অভিশপ্ত জীবন থেকে দূরেই থাক রাজীব, দূরেই থাক। রিংটনের শব্দে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে মেহেরিকা। বাবার ফোন দেখে রিসিভ করে বলে, হ্যালো বাবা। তুই কি আনিকার গায়ে হলুদে আসবি? না বাবা, সে ভালো, আসিস না মা। যাব না, চিন্তা করো না। ফোনের লাইন কেটে কাঁদতে থাকে মেহেরিকা অঝোর ধারায়। বেস্ট ফ্রেন্ডের গায়ে হলুদে না এসে থাকতেই পারবে না মেহের। তবে আজ তার মেহেরের দেখা পাবে সে। এসব ভেবে পকেট থেকে ফোন বের করে ডায়াল করে আনিকার ছোট্ট ভাইয়ের নাম্বারে। হ্যালো অনিল, হুম, ভাইয়া বলেন। তোমাদের ওখান মেহেরিকা হিরেছে? কই না তো। হতাশ কণ্ঠে রাজীব বলল, যদি সে আসে আমি খবর দিতে পারবে? কেন পারবো না? আচ্ছা, মনে থেকে যেন। ঠিক আছে ভাইয়া। রায়হানের বেস্ট ফ্রেন্ড হওয়ার সুবাদে আনিকার পরিবারের সকলের সাথে ভালো সম্পর্ক হয় রাজীবের। আর এই সুযোগটাই আজ সে কাজে লাগিয়েছে। এখন শুধু একটা ফোনের অপেক্ষা। অনিল এর ফোন আসলেই রাজীব ছুটে যাবে তার মেহেরের কাছে। তুমি তাহলে যাবে না? আদির কথায় মেহরিকা বলল, না, আমি যে বলেছিলাম আনিকাকে তোমায় নিয়ে যাব। আমার ভালো লাগছে না। ঠিক ঠিক আছে, যেও না। ডাক্তারের কাছে তো যেতে সমস্যা নেই। কাল আনিকা এসেছিল বলে যাওনি। আজ চলো। আমি কোথাও যাব না। এ বিষয়ে আর একটা কথা বলে বাড়ি ছেড়ে চলে যাব আমি। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আদি বলল, ঠিক আছে, যেও না কোথাও। তবে আমি তোমার জন্য শাড়ি এনেছি, এগুলো তো দেখবে। পরে দেখব। আমি এখন একটু একা থাকতে চাই। মেহেরিকার পাশ থেকে উঠে এক পা বাড়িয়ে আবার থেমে যায় আদি শান্ত গলায় বলল, প্যাকেটের ভেতরটা নীল শাড়ি আছে, কোনো সময় ইচ্ছে হলো এটা আমায় পরে দেখাবে প্লিজ। ইচ্ছা না থাকা সত্ত্বেও সে জবাব দিল, হুম। ভাইয়া এতবার ফোন দিয়ে কষ্ট করার প্রয়োজন নেই। মেহেরিকা আপু এলে আমি আপনাকে জানাবো। অনিল। এই পর্যন্ত কতবার ফোন দিয়েছে অনিলকে হিসেব নেই রাজীবের। মেহেরিকার খোঁজ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সে। রাত পেরিয়ে যাচ্ছে, মেহেরিকার খবর নেই। তবে কি সে আসবে না? কিন্তু মঞ্চে বলছে খুব তাড়াতাড়ি দেখা হবে তাদের। মেহের যদি জানে রাজীব তাকে ফিরিয়ে নিতে চায়, আগের দিনগুলো ফিরে পেতে চায়, তাহলে নিশ্চয়ই সে ছুটে আসবে তার কাছে। আসবে। কেননা অন্তত মেহেরের ভালোবাসা ঠুনকো ছিল না। মনে প্রাণে ভালোবেসেছিল সে রাজীবকে। একবার শুধু তার সাথে দেখাটা হোক, অভিমান চলে যাবে সব। এসব ভেবে নিজের মনকে সান্ত্বনা দিয়ে চলেছে রাজীব। সকাল ৮টা। ড্রয়িং রুমে বসে আছে আদি, মেহেরিকা, আরিফ, মিলি ও দিবা। আড্ডার ফাঁকে হঠাৎ আদি বলে উঠল, ভাবি, দিবা, তোমরা আজ তৈরি থেকো। আজ দুপুর আনিকার বিয়েতে যাবো আমরা। আদির কথায় মেহেরিকা চমকে যায়। সে তো বিয়েতে যাবে না, তাহলে আদি কি তাকে ছাড়াই বিয়েতে যেতে চাইছে? মুখটা মলিন করে মেহেরিকা বলল, তোমার না অফিস আছে আজ? না, নেই, আজ শুক্রবার। তুমি কি চাইছো আজকের দিনেও কাজ করি? তা চাইবো কেন? হুম। আমি বলছিলাম যে কি দরকার শুধু শুধু আনিকার বিয়েতে যাওয়ার? তোমাকে যেতে বলছি না, আমরা যাব, তুমি বাসায় থাকো।
আদির কথা শুনে মেহেরিকা সোফা ছেড়ে উঠে এগোতে থাকে নিজের রুমের দিকে। মেহেরিকাকে এভাবে চলে যেতে দেখে মিলি বলে উঠল, এই রে, দিলি তো মেয়েটাকে রাগিয়ে। যাও দেবরজি, বউয়ের রাগ ভাঙাও এখন। পা টিপে টিপে নিজের রুমে প্রবেশ করে আদি দেখতে পায় মেহেরিকা ফোনে কথা বলছে। হ্যালো আনিকা। কথা বলবি না একদম আমার সাথে। কাল কতটা ফোন দিয়েছি তোকে। চৌধুরী বাড়ির বউ হয়ে দেমাগ বেড়ে গেছে তোর। আনিকা শুন। শুনবো না। কিছু বলার থাকলে বিয়েতে এসে বলবি। আমি যেতে পারবো না, কেন তুই জানিস সেটা? রাজীব ভাইয়ের জন্য। আজ না হলে অন্য একদিন কি তোর মুখোমুখি করতে হবে না তোকে? সে অন্য দিনটা আজ হলে কি সমস্যা? কিন্তু তোর যা ইচ্ছা কর, আমায় ফোন দিবি না আর। রাখছি আমি। আনিকা ফোনের লাইন কেটে দিতে মেহেরিকার চোখ বেয়ে পড়তে থাকে বিন্দু বিন্দু পানি। কেন যেতে চাইছো না? কেনই বা কষ্ট পাচ্ছ? আদির গলা শুনে ওনা দিয়ে চোখের পানি মুছে পেছনে ফিরে মেহেরিকা জবাব দিল, তোমরা যাও। আর কেউ যাবে না। আমি তো মজা করছিলাম তোমার সাথে। হুম। রাগ করেছো? না। তোমার যা খুশি করো, আমি তোমার সাথে মজা করবো না এই বিষয়ে। খুশি? আদির কথায় মৃদু হেসে মেহেরিকা বলল, হুম। বেলা 12টা। আদি গোসল সেরে ওয়াশরুম থেকে বের হয়ে চমকে যায়। লালপাড়ের সোনালি কাজ করার সাদা রঙের শাড়ি পরে চুলে খোপা করেছে মেহেরিকা। দেখার মতো একটা দৃশ্য এটি। এই শাড়িটাই এত ভালো মানাবে ভাবতে পারেনি আদি। 2 মিনিট সময় দিচ্ছি, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, বিয়েতে যাব। মেহেরিকার কথা শুনে আদি বলল, তুমি বললে এইভাবে চলে যাব। আদির দিকে ভালোভাবে তাকিয়ে মেহেরিকা বলল, এভাবে লুঙ্গি পরে গামছা গায়ে পেঁচিয়ে? হুম। ভ্রুজোড়া কুঁচকে মেহেরিকা বলল, সময় নষ্ট না করে রেডি হয়ে আসো তো। গাড়িতে বসে আছে মেহেরিকা। নানান রকম ভাবনায় অস্থির হয়ে আছে তার মন। রাজীবকে দেখে নিজেকে সামলাতে পারবে তো সে? সাহস করে চলে তো যাচ্ছে, কিন্তু পরিণতি কী হবে জানা নেই। তবে এমন কোনো কাজ করা যাবে না যাতে করে সুপ্তিও কষ্ট পায়। হঠাৎ কি মনে করে যাচ্ছ? আদির কথায় ঘোর কাটে মেহেরিকার। শান্ত গলায় জবাব দেয় সে, আনিকা মন ছোট করছে তাই। করার কথাই, পেস্ট্রেন্ট বলে কথা। হুম। আমাদের সাথে দিবা অন্তত আসতে পারতো। তা পারতে, তবে ওর নাকি ইচ্ছে করছে না। আনিকার পাশে বসে আছে মেহেরিকা। অনেক কষ্টে তার রাগ ভাঙিয়েছে সে। আনিকার পাশে বসে থাকলেও চোখ দুটো খুঁজে চলেছে তার রাজীবকে। আপু একটু আসো না তো। ক্যামেরাম্যানের গলার শব্দ শুনে আনিকার উদ্দেশ্যে মেহেরিকা বলল, তুই ছবি তুল, আমি আসি। কোথায় যাচ্ছিস? আরে বাসায় যাচ্ছি না, এখানেই আছি, আশেপাশেই থাকবো। তুইও তুল না ছবি। অনেক তুলেছি, তুই তুল, বউ বলে কথা। স্টেজ থেকে নিচে নেমে কয়েক কদম হেঁটে যেতেই কাঁধে কারো হাতের স্পর্শে থেমে যায় মেহেরিকা। পেছনে ফিরে সুপ্তিকে দেখে বলল, সুপ্তি আপু? তুমি আমায় চেনো? ছবি দেখেছিলাম তোমার, তুমি আমায় চেনো? আমিও তোমার ছবি দেখেছিলাম। ও। এতদিন কোথায় ছিলে? শ্বশুর বাড়ি। মেহেরিকার কথা শুনে সুপ্তি মৃদু হেসে বলল, মিথ্যা বলো না। কেন মনে হচ্ছে মিথ্যে বলছি? রাজীব ভাইয়ার থেকে দূরে থাকার জন্য? কিন্তু তুমি জানো না রাজীব ভাইয়া কতটা কষ্টে আছে তোমাকে ছাড়া। সে তো তোমায় বিয়ে করবে বলেছিল। তোমাকে বলেছিল? হুম। হয়তো কষ্টে বা অভিমানে, কিন্তু এই কয়েক মাসে আমি তার মনে জায়গা করে নেওয়ার জন্য কি না করেছি, কোনো লাভ হয়নি। সে তোমাকেই ভালোবাসে শুধু। আপু একটু আমার সাথে চলেন। অনিলের ডাকে সুপ্তির উদ্দেশ্যে মেহেরিকা বলল, আমি একটু আসছি। ক্লাবের পেছনে কেন আমায় নিয়ে আসলি অনিল? কাজ আছে, তুমি 2 মিনিট দাঁড়াও, আমি আসছি। কথাটি বলে অনিল চলে যায়। হঠাৎ মেহেরিকা উপলব্ধি করে কেউ তার পেছন থেকে কোমর চেপে ধরে জড়িয়ে ধরেছে তাকে। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে তাতে দাঁত চেপে মেহেরিকা বলল, কে? ছাড় বলছি আমায়। আমার পর্সে তুমি চিনতে পারছো না মেয়ের? এই গলার শব্দ মেহেরিকার বড্ড চেনা। আর কেউ নয়, রাজীব এটা। কাপা কাপা কণ্ঠে মেহেরিকা বলল, রাজীব? মেহেরিকাকে নিজের দিকে ঘুরিয়ে এনে রাজীব বলল, যাক, গলার স্বরটা চিনিছো? এতদিন পর এভাবে রাজীবের সাথে দেখা হয়ে নিজেকে সামলাতে পারছে না মেহেরিকা। চোখ বেয়ে ঝরছে অনবরত পানি। রাজীব আচমকা মেহেরিকাকে নিজের খুব কাছে টেনে চোখ বেয়ে পড়তে থাকা পানি জিভ দিয়ে শুষে নিতে শুরু করে।
রাজীবের এমন কাণ্ডে মেহেরিকা নিজেকে তার কাছ থেকে এক ঝটকায় ছাড়িয়ে নিয়ে বলল। ছাড়ো রাজীব আমায়। রাজীব তার উদ্দেশ্যে শান্ত গলায় বলল। ধরার মানুষের মতো পেয়ে গিয়েছো তাই না? কি যেন নাম? আদিয়াত চৌধুরী। ক্লাবে পা দেওয়ার পর থেকে অনেকজনের মুখে শুনেছি তার কথা। তা সে কি আমার কথা ভুলিয়ে দিতে পেরেছে? মেহেরিকাকে চুপ থাকতে দেখে রাজীব আবারও তার কাছে এসে হাত ধরে বলল। আমি জানি আমি ভুল করেছি মিহির, যার জন্য তুমি রাগের বশে অন্য একজনকে বিয়ে করে নিয়েছো। আমি এটাও জানি তুমি তাকে ভালোবাসো না, আমাকে ভালোবাসো তুমি। দুটো ভালোবাসার মানুষ যখন দুজনকে চায় তাহলে আর কিসের আপত্তি থাকে বলো? সবকিছু ভুলে গিয়ে আমরা কি আবার নতুন করে সব শুরু করতে পারি না মিহির? মেহেরিকা খেয়াল করলো কথাগুলো বলার সময় রাজীবের গলা আটকে যাচ্ছে, নিঃশ্বাস বড় হয়ে যাচ্ছে। রাজীবকে দেখে বোঝা যাচ্ছে অনেকটা কষ্ট পেয়েছে সে। মেহেরিকার কি উচিত নয় ভালোবাসার মানুষকে আরেকটা সুযোগ দেওয়ার? আপন মনে ভাবতে থাকে সে। প্লিজ মিহির, কিছু বলো। দরকার হলে আমি আদিয়ার চৌধুরীর পায়ে ধরে বলবো যা হয়েছে তা ভুলে যাওয়ার জন্য, আমার মেয়েরকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এভাবে মুখ ঘুরিয়ে নিও না মিহির আমার থেকে। এবার কিন্তু সত্যি সত্যি মরে যাব, আমি মরে যাব। রাজীবের এমন অবস্থা দেখে নিজেকে সামলাতে পারে না মেহেরিকা। আর কিছু না ভেবে বলে ওঠে সে। আদিয়াত আমার নকল স্বামী। সে কখন ক্লাবের পাশের মসজিদ থেকে নামাজ সেরে এসেছে আদি, কিন্তু সারা ক্লাবে খুঁজেও মেহেরিকার দেখা পেল না সে। ফোনটাও রিসিভ করছে না। এভাবে অপরিচিতদের মাঝে তাকে একা ফেলে টই টই করার কোনো মানে হয়? খেয়েছো? মেহেরিকার ডাকে ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে আদি, অভিমানী সুরে বলে। না, খাইনি। কেন? তুমি কোথায় ছিলে? আরে আমি তো আর তোমার সাথে খাবো না, মেয়েদের সাথে খাবো। ছেলে মেয়ে আলাদা খায়, জানো না তুমি? জানি। যাও খেয়ে এসো। আদি যাচ্ছি। মেহেরিকার এক পা এগোতেই আদির ডাকে পেছনে ফিরে বলল। কি হলো আবার? তোমার মুখে আদিয়াত শুনতেই ভালো লাগে, যদিও বড় নাম, তবুও কষ্ট করে ওঠে টেকো প্লিজ। হুম। মেয়ের খেয়েছো তুমি? রাজীবের মুখে মেহের ডাক শুনে চমকে যায় আদি। এই নামে সে ছাড়াও আরও কেউ ডাকে জানা ছিল না আদির। মেহেরিকা হেসে বলল। যাচ্ছিলাম খেতে, তুমি প্লিজ আদিয়াতের সাথে যাবা? আসলে ও কাউকে চেনে না। রাজীব কিছু বলার আগেই আদি বলল। তুমি খেয়ে আসো মেহের, আমার চিন্তা করো না। রাজীব গেলে? ওনাকে কষ্ট করতে হবে না, তুমি যাও। মৃদু হেসে মেহেরিকা খাবার টেবিলের দিকে এগিয়ে গেলে রাজীবের উদ্দেশ্যে আদি বলল। আপনাকে চিনলাম না। আপনি এখানে? আনিকা ছাড়া কাউকে চিনবেন বলে তো মনে হয় না। তা অবশ্য ঠিক। যাক, আমি রাজীব, মেহেরের কাছের কেউ। কাছের কেউ মানে? সময় হলে জানবেন। মুস্কি হেসে আদি বলে উঠল। সে যে হন, মেয়েরকে মেহেরিকা বলবেন আজ থেকে। কেন? ওর স্বামী চায় তাই। আদির কথা শুনে উচ্চ শব্দে রাজীব হেসে বলল। ঠিক আছে, কেবলমাত্র ওর স্বামী ওকে মেহের ডাকবে। মেহেরিকার আদি বাসার প্রায় কাছাকাছি চলে এসেছে, কিন্তু এদিকে মেহেরিকার চোখের পানি বন্ধই হচ্ছে না। তা দেখে আদি বলল। আর কত কাঁদবা তুমি? ওহো মেহের, এবার তো থামো। আমার আনিকার জন্য খারাপ লাগছে খুব। আদি বুঝতে পারে মেহেরিকার কথা বলতে কষ্ট হচ্ছে, তাই তাকে জিজ্ঞাসা করে। গলা ধরেছে তোমার? হুম। আদি ড্রাইভারের উদ্দেশ্যে বলল। গাড়ি থামাও, সামনে রেস্টুরেন্টের সামনে। ড্রাইভার গাড়ি থামাতেই আদি মেহেরিকার উদ্দেশ্যে বলল। চলো। কোথায়? রেস্টুরেন্টে। কেন? তোমার গলা ধরেছে, পানি খাওয়ার জন্য। পানি খেতে রেস্টুরেন্টে? শুধু পানি কেন, আর কিছু? অসম্ভব, বিয়ের ভাত হজম হয়নি এখনো। আমার হয়ে গেছে, আমি খাবো। চলো না, অন্তত আমার জন্য। হুম। আদির সাথে মেহেরিকা রেস্টুরেন্টে প্রবেশ করল। এই রেস্টুরেন্টে মেহেরিকা নতুন এসেছে বিধায় চারপাশটা চোখ বুলিয়ে দেখতে থাকলো সে, কিন্তু তার চোখ গিয়ে আটকায় আরও একটু দূরে কোণার একটা টেবিলের দিকে। কিন্তু এ কি, কাকে দেখছে সে? সানিয়া কোনো ছেলের হাত ধরে অন্তরঙ্গভাবে বসে আছে দেখে মেহেরিকার চোখ কপালে উঠে যায়। মেহেরিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে আদি বলল। দাঁড়িয়ে আছো কেন, চলো বসে। আদির দিকে তাকিয়ে মেহেরিকা বলল। আমি যা দেখতে পাচ্ছি তুমি কি তা দেখতে পাচ্ছ? ওহো মেহের, তোমার খেলার ইচ্ছে হয়েছে আমাকে আগে বলবে তো। মানে?
আরে একটা খেলা আছে না, আমি যে দেখতে পাই তুমি কি তা দেখতে পাও, ওটাই তো খেলতে চাইছো তাই না? ধ্যাত, খেলবে না তাহলে কি? সামনে তাকিয়ে কোনা টেবিলটায় দেখো, তাহলেই বুঝবে। মেহরিকার কথাতে আদি সেদিকে তাকাতেই চমকে যায়। এই তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। সানিয়াকে এভাবে কারোর সাথে দেখবে ভাবতেই পারেনি আদি। যাক, এবার মেহের বুঝবে এই মেয়েটা কেমন। আপন মনে এসব ভেবে দাঁত গেলিয়ে হেসে আদি বলল, দেখেছো মেহের, বলেছিলাম না ওই মেয়ে আমায় ভালোবাসে না। আদির কথার পিঠে কোনো কথা না বলে মেহের এগিয়ে যায় সানিয়ার দিকে। আদিও তার পিছু পিছু এগোতে থাকে। সানিয়ার পাশে গিয়ে আচমকা চেয়ার টেনে বসতে বসতে মেহেরিকা বলল, এটা তোমার বিএফ না সানিয়া? এত হ্যান্ডসাম। মেহেরিকা আর আদিকে দেখে তাড়াতাড়ি সানিয়া ছেলেটির কাছ থেকে নিজের হাত সরিয়ে বলল, তোমার এখানে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো তোমার বন্ধু। সানিয়া কিছু বলার আগেই পাশে থাকা ছেলেটি বলে উঠল, তাই নাকি? বন্ধু বব এর কথা জানতেই পারে তাহলে? কিন্তু এতদিন আপনার কথা বলেনি সানিয়া আমায়। সম্পর্ক কতদিনের? বেশি না, প্রায় 3 মাস। তবে শেষ 1 মাস আমি দেশের বাইরে ছিলাম বিজনেসের কাজে, তাই তেমন একটা সময় দিতে পারিনি। দেশে ফিরলাম পরশু রাতে। মেহেরিকা কিছু বলার আগে ছেলেটির ফোনে রিং বেজে উঠলে সে বলল, একটা জরুরি ফোন এসেছে, আপনারা বসুন, আমি আসছি। ফোন নিয়ে ছেলেটি বাইরের দিকে এগিয়ে যেতেই আদির উদ্দেশ্যে সানিয়া বলল, বসো না আদি। দাঁতে দাঁত চেপে মেহেরিকা বলল, না, আদিয়াত বসবে না। পাশে বসিয়ে ওকে ভুলভাল কিছু বোঝাতে চাও? সেটা আর হচ্ছে না। ভেবেছিলাম সত্যি তুমি আদিয়াতকে ভালোবাসো, ওর জন্য নিজেকে বদলাচ্ছ, কিন্তু তুমি। খানিকক্ষণ চুপ থেকে মেহেরিকা আবার বলল, এবার বুঝলাম কাল কেন বাড়ি ছেড়ে চলে গিয়েছো। এই বিএফটাকে সময় দিতে, তাই না? আদিয়াত কেন? তুমি কাউকেই ভালোবাসতে পারো না। আমি বাসি ভালো আদিকে। যদি সত্যিই তুমি ওকে ভালোবাসতে তাহলে এই ছেলেটাকে জানাতে সবটা। জানাওনি কেন? আদি আমায় ক্লিয়ার করে কিছু বলেনি তাই। আদি যদি আমায় ভালোবাসতো তাহলে তাকে বলতাম। ছি সানিয়া, এসব কেমন ভালোবাসা? তুমি ওই ছেলেটাকে ঠকিয়ে আরেকজনের ভালোবাসা কামনা করছো? করেছি। তোমার তাতে কি? আমার কি? ওই মুখে আমার আদিয়াতের নাম নিয়ে দেখো, তোমার কি হাল যে করব আমি। সানিয়াকে চুপ থাকতে দেখে মেহেরিকা বলল, ছেলেটা দেখতে ভালো, মনে হচ্ছে তোমায় ভালোবাসে। যে তোমায় ভালোবাসে তাকে কদর করতে শেখো, ভুলে যাও আদিকে। কিন্তু তুমি কি চাইছো তোমার এই প্রেমিকও তোমার আসল রূপ সম্পর্কে জানুক? বুঝলাম চাও না, জানোই তো ভালো হতে টাকা লাগে না। লাগলেও তোমার বাবার অনেক টাকা আছে, তাই ভালো হয়ে যাও। আমি যদি আজকে যেতাম কয়েকটা কথা শুনিয়ে আসতাম ওই মেহেরিকাকে। খুব তো রাজীব রাজীব করতো সে, এখন বড়লোকের ছেলে পেয়ে বিয়ে করে ফেলেছে, আবার ঢ্যাং ঢ্যাং করে বান্ধবীর বিয়েতেও আসছে। সুপ্তি, তুই আমাকে বলিসনি কেন মেহেরিকা এসেছে বিয়েতে? কি হতো বলে ফুপু? আমি গিয়ে কয়েকটা কথা শুনিয়ে দিতাম আর কি। বিয়ের ক্লাব থেকে এসে ড্রয়িং রুমে বসেছিল রাজীব, কিন্তু তার মা সুপ্তির সাথে এতটা উচ্চ শব্দে কথা বলছে যে সব শুনতে পাচ্ছে সে এখানে বসেই। তবে তার মিহিরকে নিয়ে এসব কথা শুনতে একদমই ভালো লাগছে না। আর বসে না থেকে রাজীব মায়ের রুমের দিকে এগোতে থাকে। তোমার কি মেয়েরকে নিয়ে হাবিজাবি কথা না বললে হয় না আম্মা? দেখেছিস সুপ্তি, এখনো এই ছেলে মেহের মেহের করছে। সুপ্তির দিকে তাকিয়ে রাজীব বলল, সুপ্তি তুই যা, আমার মায়ের সাথে কিছু কথা আছে। হুম। সুপ্তি বের হতেই রাজীব দরজা বন্ধ করে মায়ের পাশে বসে বলল, মেয়ের বিয়ে হয়নি আম্মা। মানে? সেদিন পালিয়ে সে অসহায় হয়ে গিয়েছিল, তখন তাকে আশ্রয় দেয় আদিয়াত চৌধুরী। কিন্তু সবাই জানে আদিয়াত চৌধুরী স্ত্রী মেহেরিকা। সবাই ভুল জানে, আমি ওকে বিয়ে করার পর আমার স্ত্রী বলে জানবো সবাই। বিয়ে করার পর মানে? ওকে তুই কেন বিয়ে করবি? থাক না সে ওখানে। ওখানে আশ্রয় নিয়েছে সারা জীবনের জন্য, থাকতে চায়নি। কি বলছিস তুই এসব? সুপ্তির কি হবে? ও আমায় বলেছে আমি বিয়ের পরে সে বিয়ে করবে আর কাউকে। এত কিছু আমি বুঝি না। মেহেরিকার মতো মেয়েকে আমি বাড়ির বউ করে আনবো না, এটাই আমার শেষ কথা। ওর মুখে ওর নামটাও না নিয়ে দেখো আমি কি হাল করি তোমার। ঘড়িতে সময় রাত 11টা। সেই কবে বাসায় এসেছে আদি, তখন থেকেই শুধু মেহেরিকার বলা কথাটা কানে বেজে চলেছে আদির। কি যেন বলেছে মেহের, আমার আদিয়াত। তার মানে মেহেরও কি তাকে ভালোবাসে? তাকে ছেড়ে যাবে না সে? যাবে না, সারা জীবন তার পাশে থাকবে। এসব ভাবতেই আদি তার বুকের মাঝে শান্তি অনুভব করে। শুনছো?
মেহেরিকার কথায় আদি শোয়া থেকে বসতে বসতে বলে। শুনছি। আদির দিকে মেহেরিকা তার ফোন এগিয়ে দিয়ে বলল, সানিয়া কথা বলতে চাইছে তোমার সাথে। আমার সাথে? কেন? আরে বলেই দেখো না কেন। আমার ইচ্ছে করছে না এখন। নাও বলছি। বাধ্য ছেলের মতো মেহেরিকার হাত থেকে ফোন নিয়ে সানিয়ার উদ্দেশ্যে বলল, আদি, হ্যালো। তোমাকে এতদিন অনেক বিরক্ত করেছি, তার জন্য আমি দুঃখিত আদি। হুম। আসলে এত ছেলের বিশ্বাস নিয়ে খেলেছি, তাই হয়তো তোমার ভালোবাসা পেলাম না আমি। হুম। আজই বাবা ফিরছে বাসায়। আমি বাবাকে বলেছি আমি পাথরকে বিয়ে করতে চাই। পাথর কেন বিয়ে করবে তুমি? পাগল হয়ে গিয়েছো? আর সেই পাথর না, আজ যাকে দেখছো তার নাম পাথর, আমার বাপ। ও, তাই বলো। পাথর আমাকে অনেক বিশ্বাস করে, কিন্তু ওর অবর্তমানে আমি তোমার পিছে ঘুরেছি, তা জানলে অনেক কষ্ট পাবে। চিন্তা করো না, জানবে না। তুমি শুধু বলো তোমাদের বিয়ে কখন। খুব তাড়াতাড়ি। সানিয়ার সাথে কথা বলা শেষে মেহেরিকার দিকে ফোন এগিয়ে দিয়ে আদি বলল, এই নাও তোমার ফোন। আজ থেকে সানিয়া তাহলে তোমার জীবন থেকে সরেই গেল? হুম। তাহলে আমার কাজ শেষ, আমি চলে যেতে পারি? মেহেরিকার কথা শুনে আদি গম্ভীর গলায় বলল, কোথায় কি শেষ হলো? সানের আগে বিয়েটা হোক। এসব তো অনেক দেরি হবে। যত দেরি হোক, সানের আগে বিয়ে হতে হবে। তারপরে আমি পুরোপুরি মুক্তি পাবো, বুঝছো? শান্ত গলায় মেহেরিকা বলল। হুম। মেহেরকে দেয়া কথা কি রাখতে পারবে না রাজীব? তা মা পরিষ্কার জানিয়ে দিয়েছেন। তিনি কিছুতেই মেহেরকে মেনে নেবেন না। এখন কি হবে? এত কি ভাবছো? সুপ্তির ডাকে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো রাজীব শান্ত গলায় বলল, আম্মা, মেয়েরকে মেনে নেবেন না শক্তি? তাই বলে হার মেনে নিয়েছো? মানিনি হার, কিন্তু কি করার আছে আমার তা ভাবছি। ভাবছো? এত ভাবাভাবির কি আছে রাজীব ভাই? দুজনে কোথাও চলে যাও তোমরা। শক্তি, তোমরা চাইলে এক হতে পারো। তাছাড়া মেহেরিকা বাধ্য হয়ে বিয়েটা করেছে। সে জানতো না তুমি তাকে এতটা ভালোবাসো, তাই এত কিছু না ভেবে নিজেদের নিয়ে ভাবো। আদিয়া চৌধুরীকে ডিভোর্স দিয়ে তোমার কাছে চলে আসতে বলো তাকে। আর কোনো কথা না বলে সুপ্তি বেরিয়ে যায় রুম থেকে। এদিকে রাজীব ভাবতে থাকে কি বলে গেল সুপ্তি। ডিভোর্স? বিয়েই যেখানে হয়নি ডিভোর্স কেন দেবে? তৎক্ষণাৎ আবার মনে পড়ে রাজীবের। মেহেরের বিয়ে হয়নি এটা সুপ্তির অজানা, তবে সে যা বলে গিয়েছে মন্দ বলেনি। আপাতত মেহেরকে নিয়েই তার ভাবা উচিত। আগের মতো ভুল করা ঠিক হবে না এবার। রাত 12:30। ক্লাব থেকে আসার পর থেকেই রাজীবের ফোনের অপেক্ষা করে চলেছে মেহেরিকা। ক্লাবে থাকতেই সে রাজীবকে ফোন নাম্বার দিয়েছিল, তবে এখনও তার কোনো খবর নেই। কেন? কোনো সমস্যা হলো নাকি? ফোনের রিংটোনের শব্দে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসলো মেহেরিকা। আদি যেন ঘুম না ভাঙে, তাই খুব সাবধানে ফোনটা নিয়ে বারান্দার দিকে পা বাড়ালো সে। হ্যালো, এতক্ষণ কোথায় ছিলে? বাসায় আছি। তাহলে এত দেরিতে ফোন দিলে যে? আর মায়ের সাথে কথা বলেছো? হুম। কি বলেছেন? আম্মা আগে কিছু বলতে পারেনি, আবার আজ জানালো তুমি বিবাহিত, তাতেই খেপে গেল। কিন্তু কোনোটাতেই আমার দোষ নেই। আমি জানি, তাই তো আমার সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। কি? কালকেই আমরা বিয়ে করব। কাল? কাল। আগের বিয়েটা করব, তারপরে সবাইকে জানাবো। না হলে এরা কেউ আমাদের এক হতে দিবে না মেহের। কিছুক্ষণ চুপ থেকে মেহেরিকা বলল, আদির সাথে আমার ডিল হয়েছিল, ওই মেয়েটার বিয়ে হলে তবেই আমার কাজ শেষ হবে। এর আগে আমি যেতে পারবো না। সেসব টাকার বিনিময়ে তুমি একটা টাকাও তার কাছ থেকে নেবে না। এক কাপড়ে বেরিয়ে যাব ওই বাড়ি থেকে। কিন্তু তোমার কাছে কে বড় মেহের, আমি নাকি আদিয়া চৌধুরী? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলল, তুমি? কি বলছো পিকু? বেবি, কালই আমার পরিবার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাদের বাসায় যাবে। আমি তাহলে সবাইকে এখনই বলে আসি। এই পাগলি, রাত কয়টা বাজে দেখেছো? ও হ্যাঁ। সকালে বলিও। আচ্ছা। দেখি এবার ঘুমাও। চোখে নিচে কালি পড়ে গেলে কেউ পছন্দ করবে না আবার আমার বাসার। মুচকি হেসে দীপা বলল, গুড নাইট।
ফোন রেখে দিলেও দিবা জানে আজ তার ঘুম হবে না। কাল তার ভালোবাসার মানুষ বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় আসবে। তার স্বপ্ন সত্যি হবে দিবার দৃঢ় বিশ্বাস। তার পরিবারের সকলে পিকুকে মেনে নেবে। রাজীবের সাথে কথা বলা শেষ করে পেছনে ফিরেই মেহেরিকা দেখতে পায় আদিকে। কখন এসেছো আদি? কিছু শুনেনি তো? এই যে আদির ডাকে চিন্তার জগৎ থেকে বের হয়ে ভয়ে ভরা কণ্ঠ নিয়ে মেহেরিকা বলল, হুম? এত রাতে এখানে? ঘুম ভেঙে গিয়েছিল। ও আদি কিছু বলছে না, তার মানে কিছু শুনিয়ে নিশে। আপন মনে কথাগুলো বলে স্বস্তির নিঃশ্বাস ফেলে রোমের দিকে এগোতেই আদির গলার স্বরে থেমে যায় মেহেরিকা। আমাকে এক পেয়ালা প্রেম দাও, আমি এক চুমুকে পান করি। আমাকে এক সাগর ভালোবাসা দাও, আমি তাতেই ডুবে মরি। আমাকে একটি তারা ভরা আকাশ দাও, তারার মাঝে তারা হয়ে তুমি আমার পানে তাকিয়ে থেকো। তোমায় খুঁজে নেব আমি। আমাকে একটা বসন্ত দাও, আমি শিমুল পলাশ রাঙিয়ে দেব, ফাগুনের আগুন হয়ে তোমাকে পুড়িয়ে দেব। আমাকে একটা স্বচ্ছ সরোবর হয়ে তোমাকে পুড়িয়ে দেব। আমাকে একটা স্বচ্ছ সরোবর দাও, আমি 101টা নীল পদ্ম দেব। ভালোবাসার পরশ দিয়ে তোমার কষ্টের নীল কেড়ে নেব। আদির মুখে কবিতা আবৃত্তি শুনিয়ে মেহেরিকা বলল, লেখার সাথে সাথে ভালোই তো আবৃত্তি করতে পারো দেখছি। হুম, খুব ভালো হয়েছে কবিতাটা। কথাটি বলে মেহেরিকা এগোতে চাইলে আদির ডাকে পেছনে ফিরে বলে, হুম? ভালোবাসি তোমায়। হঠাৎ আদির মুখে এমন কিছু শুনতে প্রস্তুত ছিল না মেহেরিকা। অবাক চোখে তাকিয়ে সে প্রশ্ন ছুড়ে, কি? হুম, মুখে হাসির রেখা ফুটিয়ে মেহেরিকা বলল, তুমি মজা করছো? না হ্যাঁ। না হ্যাঁ। না। আরে হ্যাঁ। কিভাবে বললে বা কি করলে বিশ্বাস করবে তুমি? মেহেরিকার কি করা বা বলা উচিত বুঝতে না পেরে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে সে স্তব্ধ হয়ে। সত্যি বলছে মেহের, ভালোবাসি তোমায়, আগলে রাখতে চাই আজীবন। কোথায় যেতে দিতে চাই না তোমায়। তুমি যখন চলে যাওয়ার কথা বলো, আমার মাঝে কি যেন চলে, তুমি বলে বোঝাতে পারবো না। না গেলে কি নয় মেহের, থাকো না প্লিজ আমার সাথে আজীবন। আদির চোখের দিকে তাকিয়ে মেহেরিকা দেখল চোখে পানি টলমল করছে তার। চোখ সরিয়ে নিজেকে শক্ত করে মেহেরিকা বলল, তা সম্ভব নয় আদিয়াত। কেন নয়? আমার সম্পর্কে কতটুকু জানো তুমি? জানার প্রয়োজন নেই। জানলে হয়তো এইসব বলতে না। সম্ভব না আমার পক্ষে তোমার সাথে থাকা। তোমাকে আমাদের বাসায় সকলে খুব ভালোবাসে, বাবাও মেনে নিয়েছে, তোমার বাসায় সবাই মেনে নিয়েছে, তাহলে সমস্যা কোথায়? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে মেহেরিকা বলতে শুরু করল, আমি অন্য একজনকে ভালোবাসি। আমাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। আজ বিয়েতে তার সাথে দেখা হয় আমার। সে খুব অনুতপ্ত, আমি ফিরিয়ে নিতে চায় সে। আমিও ভালোবাসি তাকে। তাই আমার তার কাছে ফিরে যেতে মানে যেতে চাই আমি তার কাছে আবার। তুমি ভুলে যাও আমায়। আমার আমার চাইতে অনেক ভালো মেয়ে তোমার জীবনসঙ্গিনী হিসেবে পাবে তুমি। একদমই কথাগুলো বলে বিছানার দিকে এগিয়ে যায় মেহেরিকা। মেহেরিকার বলা কথাগুলো হজম করতে কষ্ট হয় আদির। কি বলে গেল সে? অন্য কাউকে ভালোবাসে? কি করে সে বুঝলো না মেহেরিকা তার নয়? নিজের ভালোবাসার কথা প্রকাশ করে সে কি ভুল করেছে? কিন্তু কী বা করতো সে? স্বপ্ন দেখেছিল মেহেরিকা তার দেয়া নীল শাড়িটি পরে বাড়ি ছেড়ে তার কাছ থেকে অনেকটা দূরে চলে যাচ্ছে। স্বপ্নটা দেখে ঘাবড়ে গিয়েছিল আদি। তাই হঠাৎ করে মেহেরিকার কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করে সে। কিন্তু মেহেরিকার মুখে অন্য কারো নাম শুনতে পাবে ভাবতেই পারেনি সে। মেহেরিকার চাপা কান্নার শব্দ শুনতে পেয়ে আদি তার দিকে এগিয়ে গিয়ে বলল, আমি তোমায় বলছি না মেহের, ভালোবাসা মানুষকে ছেড়ে আমার কাছে থাকতে। তবে যত যাই হোক, তুমি যদি আমার কাছে ফিরে আসো, আমি তোমাকে সাদরে গ্রহণ করব। কথাটি বলেই আদি রুম ছেড়ে বেরিয়ে পড়ে ড্রয়িং রুমের দিকে এগোতে থাকে। মেহেরিকা তার চলে যাওয়া দেখে ভাবতে থাকে, যদি রাজীব না ফিরে আসতো তবে কি আদিয়াতকে মেনে নিতাম আমি? কখনোই না। আদিয়াতের যোগ্য নই আমি। এই অভিশপ্ত জীবনের সাথে ওর সুন্দর জীবনটা কখনো জড়াতে দিতাম না আমি, কখনো না। এতটা স্বার্থপর আমি হতে পারবো না। আজ কষ্ট হলেও কিছুদিন পর নতুন কাউকে নিয়ে স্বাভাবিক হয়ে যাবে আদিয়াত। তখন আর এই মেহেরকে তার মনেই পড়বে না। এটাই ওর জন্য ভালো। সকাল ৮টা। আরিফের সাথে অফিসে যাওয়ার সময় সালেহা চৌধুরীর ডাকে দাঁড়িয়ে পড়ে আদি। মা বলো।
তোদের বোন কত বড় কাণ্ড করেছে জানিস? দুভাই অবাক চোখে তাকিয়ে একই সাথে জিজ্ঞাসা করল। কি করেছে? প্রেম করেছে, প্রেম। মায়ের কথা শুনে দুভাই নিশ্চুপ হয়ে যায়। সালেহা চৌধুরী তাদের দিকে তাকিয়ে হেসে বলে ওঠেন, এত সিরিয়াস হওয়ার দরকার নেই। ছেলেটা ভালো পরিবারের একমাত্র ছেলে, চাকরিও করে। আরিফ মায়ের উদ্দেশ্যে বলল, তোমাকে কে বলেছে দিবা প্রেম করছে? একটু আগে সে বলেছে। কি বলো? আমাকে বলেছে তার বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার। বাবা কি বলেছে? আসতে বলেছে ছেলের পরিবারকে। এত ভালো খবর! তারা আজ সন্ধ্যায় আসবে, তাই তোরা তাড়াতাড়ি বাসায় ফিরবি। মায়ের কথা শুনে আদি বলে উঠল, তা নয় আসবো, কিন্তু কই সে? কেন? তোমার মেয়ে দুইটা ভাইকে ফাঁকি দিয়ে সে প্রেম করে ফেললো, আর আমরা বুঝতেই পারলাম না। নিজেরা প্রেমের তালে থাকলে বুঝবি কি করে? মা, আরে মজা করলাম। দিবা ঘুমাচ্ছে, কাল সারা রাত নাকি ঘুম হয়নি। আচ্ছা তোরা আয় এখন। আদি খেয়াল করল মিলি এসে দাঁড়িয়েছে দরজার পাশে। প্রতিদিন অফিসের উদ্দেশ্যে বেরোনোর সময় আরিফের জন্য মিলি এসে দাঁড়ায়। মাত্র কয়েকদিন হলো আদি অফিসে যাচ্ছে। এই কয়েকদিনে মেহেরিকাও তার জন্য এসে দাঁড়াতো, তবে আজ সে আসেনি। বেরোনোর সময় মেহেরিকাকে দেখতে না পেয়ে কষ্ট হচ্ছে আদির। কেন যেন মনে হচ্ছে আজ ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে। আদিয়াত আর রাজীবের মাঝে খুব সহজেই রাজীবকে বেছে নিয়েছে আমি, অথচ আদিয়াত বিপদে পাশে ছিল, আমার আশ্রয় দিয়েছে, আমার ভালোবাসা দিয়েছে। তাকে কি খুব বেশি কষ্ট দিয়ে ফেললাম? হয়তো হ্যাঁ, কিন্তু আর কী বা করার আছে আমার? সত্যিটা জানলে সে নিজেই হয়তো অপমান করে তাড়িয়ে দিত আমায়। তাছাড়া আমি রাজীবকে অনেক বেশি ভালোবাসি, রাজীবও ভালোবাসে আমায়। সব দিক থেকে আমার চলে যাওয়াটা ভালো রাজীবের কাছে। না, আর কিছু ভাবা যাবে না। আপন মনে এসব ভেবে ভেবে মেহেরিকার চোখ বেয়ে পড়ছে অশ্রুজল। বমা, শাশুড়ির ডাকে ওড়না দিয়ে তাড়াহুড়ো করে চোখের পানি মুছতে মুছতে মেহেরিকা বলল। আসুন মা। মেহেরিকার পাশে সালেহা চৌধুরী বসে শান্ত গলায় বললেন, কাঁদছো কেন? না তো। মিথ্যে বলে লাভ নেই, আমি দেখেছি কি হয়েছে। আদি কিছু বলেছে? না মা, সে কিছু বলেনি। তাহলে? মেহেরিকাকে চুপ থাকতে দেখে সালেহা চৌধুরী বললেন, আচ্ছা বাদ দাও, এখন যা বলতে এসেছিলাম, আজ দিবাকে দেখতে আসবে। কে? ও যাকে পছন্দ করে তার পরিবার। পছন্দের কথা বলেছে? হ্যাঁ। খুব ভালো খবর মা, আপনারাও ওর পছন্দের মূল্য দিচ্ছেন শুনে খুশি হলাম। জীবনটা এমন কেন? যা চাই তা পাই না, যা পাই তা চাই না, আবার যা চাই তা পেয়ে হারিয়ে ফেলি। বড়ই অদ্ভুত এই জীবন। মানুষ মাত্রই ভুল, তবে এই জীবনে তার ভুলের মাসুল হিসাবে মেহেরকে হারাতে হয়নি, এটাও কম কিসের? কিন্তু আম্মা বুঝছে না কেন? মেহের ছাড়া আমি আমি সম্পূর্ণ। আদৌ কি আম্মা বুঝে না, নাকি সুপ্তির কথা ভেবে এমনটা করছে? যে কারণে হোক না কেন, এবার আর এসব ভাবা যাবে না। মেয়েরকে বিয়ে করে বাসায় এনে যা ভাবার ভাবতে হবে। বিয়ের কথা মনে পড়তেই চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে রাজীব। ফোন হাতে নিয়ে ডায়াল করে মেহেরিকার নাম্বারে। সারা রাত না ঘুমানোর কারণে চোখটা লেগে এসেছিল মেহেরিকার। রাজীবের ফোনে চোখ জোড়া খুলে ফোন কানে নিয়েই বলে ওঠে, বলো আদিয়াত। আদিয়াত, আমি রাজীব। ফোনের স্ক্রিনে না তাকানোর কারণে মেহেরিকা বুঝতে পারেনি কার কল এসেছে। তবে কেন যে ফোন কানে নিয়ে সে আদিয়াতের কথা বলেছে নিজেরই জানা নেই। কি হলো মেহের? রাজীবের প্রশ্নে চিন্তার জগৎ থেকে বের হয়ে মেহেরিকা বলল, না কিছু না। ঠিক আছে, তুমি হুম। আজ বিকেলে বেরিয়ে যাও ওই বাড়ি থেকে। আজই? কেন, কোনো সমস্যা? না মানে আজ দিবাকে পাত্রপক্ষ দেখতে আসবে। কে দিবা? আদির ছোট বোন। তো বাড়িতে অনেক কাজ আজ। তুমি কি নিজেকে ওই বাড়ির বউ ভাবতে শুরু করেছো? না। তাহলে কাজের মেয়ে? না। আশ্রিতা তুমি ওই বাড়ির। আশ্রিতা বলেই ভুল হবে। ডিল হয়েছিল ওই বাড়ির ছেলের সাথে তোমার, তাই তোমার এত কিছু না ভাবলেও চলবে। আমি কি বিকেলে নিতে আসবো তোমায়? বাসার সামনে এসে ফোন দেব, ঠিক আছে? দুপুর ৩টা।
ভাত খেয়ে নিজের রুমে এসে শুয়ে পড়ল দিবা। অপেক্ষা করছে কাঙ্ক্ষিত সন্ধ্যার। এই অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। কখন যে সন্ধে হবে, কখন তার পিকুর দেখা পাবে, ভাবতে ভাবতে নিজের ফোন হাতে নিয়ে ডায়াল করে পিকুর নাম্বারে দিবা। হ্যালো, সময়টা থেমে আছে তাই না পিকু? তাই বুঝি? হুম, কবে যে সন্ধে হবে? আজই হবে, আর 3-4 ঘন্টা বাকি। কি, এত বেশি? 3-4 বছর? আরে পাগলি, বছর না, ঘন্টা বাকি বললাম। সন্ধে লাগবে না, এখন চলে আসো। এখন? এখন। আরে আমি অফিসে এখন, আর বেশিক্ষণ নেই তো, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। হুম। আর শাড়ি পরবে দিবা? শাড়ি পরতে হবে? কোনো বাধ্যবাধকতা নেই, তবে আমাকে দেখানোর জন্য পরতেই পারো। নিশ্চয়ই পরবো। আজ সময়টা এভাবে দ্রুত চলে যাচ্ছে কেন? একটু আগেও বেলা 1টা ছিল, দেখতে দেখতে 3টা বেজে গেল। রাজীব ফোনে জানিয়েছে বিকেল 4টায় বের হতে হবে, আর মাত্র 1 ঘন্টা এ বাড়িতে থাকতে পারবে সে। এসব কথা ভেবে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ড্রয়ার খুলে আদির দেয়া নীল শাড়িটি বের করে মেহেরিকা। বিছানার পাশে গিয়ে ফোনটা হাতে নিয়ে ডায়াল করে আদির নাম্বারে। মেহেরিকার ভাবনায় বিভোর হয়েছিল আদির মন। আজ সারাদিন তার সাথে কথা বলতে না পেরে বড্ড অস্থির লাগছে তার। একবার কি ফোন করে কথা বলে নেবে সে? কিন্তু মেহেরিকা যদি রিসিভ না করে? নানান রকম প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে আদির। কিন্তু ফোনের রিংটোনের শব্দে স্ক্রিনের দিকে তাকাতেই চমকে যায় সে। দেরি না করে রিসিভ করে বলল, মেহের, কখন আসবে বাসায়? বিকেলে। 4টায় আসতে পারবে? কেন? পারবে কিনা বলো। আচ্ছা, আসবো। ঠিক আছে, রাখছি তাহলে। শোনো। হুম? কিছু না। সাক্ষী হও আপাতত, বিয়ের পরে আবার নিশ্চয়ই ধুমধাম করে করব। আর হ্যাঁ, আর কাউকে পাস কিনা দেখো। কিসের বিয়ে? মায়ের কথায় পেছনে ফিরে চমকে যায় রাজীব। মেহেরিকার সাথে বাড়ির পাশের পরিচিত কাজে অফিসে বিয়েটা সেরে নেবে ঠিক করেছে রাজীব, তাই সাক্ষীও জোগাড় করছিল। সে ফোনে কথা বলে তার আম্মা কি কিছু বুঝে ফেলেছে? কি হলো? মায়ের কথায় শান্ত গলায় রাজীব বলল, কিছু না, আমি একটু আসছি। তুই কি মেহেরিকাকে আজ বিয়ে করবি? মায়ের কথায় নিজের জায়গায় দাঁড়িয়ে পড়ে রাজীব। আমতা আমতা করে বলে, কি যে বলো না আম্মা। তোর মা আমি। যেদিন প্রথম মেহেরিকার প্রেমে পড়েছিলি সেদিন আমি বুঝেছিলাম, বুঝিনি? হুম। আজও বুঝছি, আজ তুই মেহেরিকাকে বিয়ে করবি। রাজীবকে চুপ থাকতে দেখে কুনসুম হক বলেন, ভুল করছিস তুই। আমার অবাধ্য হয়ে সুখী হতে পারবি, নাকি তাকে সুখে রাখতে পারবি? আম্মা, আর কিছু বলার নেই তোকে। আমাকে কষ্ট দিয়ে সুখে থাকতে পারলে তুই থাক। এই নীল পরীটা কাদের বাড়ির বউ? সালেহা চৌধুরীর প্রশ্নে মুচকি হেসে মেহেরিকা বলল, মা, আমি কোনো সাহায্য করতে পারি? সবই দোকান থেকে আনতে পাঠিয়েছি দারোয়ানকে বলে। তবে আসবে আসরের নামাজের শেষে হাত নাস্তা বানাতে হবে কিছু, তখন না হয় সাহায্য করো। ঠিক আছে। মেহেরিকা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে, বাড়ির প্রতিটা মানুষের সাথে কথা বলছে। আজ তার শেষ দিন এই বাড়িতে। খুব বেশি মনে পড়বে এই বাড়ির সকলের কথা তার। আরে আদি, মাত্র 3টা 35 বাজে। এত তাড়াতাড়ি বাসায় গিয়ে কাজটা কি? আমরা সন্ধ্যায় গেলেই তো হয়। মা তাড়াতাড়ি বাসা ফিরতে বলেছে না? তাড়াতাড়ি মানে? সন্ধ্যায় ফিরতে বলেছে, এত তাড়াতাড়ি না। আমার অফিসে মন বসছে না ভাইয়া, চল না প্লিজ। ওকে বাবা, চল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুপুর 3টা 50, আর মাত্র 10 মিনিট বাকি। রাজীব চলে আসবে 4টায়। তবে কি তার আর আদিয়াতের সাথে দেখা হবে না? ভাবতে চোখ বিয়ে চলে আসে অশ্রুকণা। নিজের রুমের মাঝে এসে চোখ বুলিয়ে দেখতে থাকে সে সারাটি রুম। দেখতে দেখতে চোখ যায় আয়নার দিকে। আদিয়াতের পছন্দের শাড়িটা পরেছে সে। আদিয়াত কি তা দেখবে না? আদির মুখে শুনেছিল মাত্র 15-20 মিনিটের দূরত্ব তাদের অফিস। তাহলে সে তাড়াতাড়ি আসতে বলা সত্ত্বেও কেন আদি দেরি করছে এত? যাওয়ার আগে আদিকে একটা ধন্যবাদও তো দিতে পারবে না সে। কুনসুম হক ধীর পায়ে সুপ্তির রুমে প্রবেশ করে দেখলেন সে কাঁদছে। রাজীব কোথায় গিয়েছে তুই জানিস? কুনসুম হকের গলার আওয়াজ শুনে সুপ্তি বলল, না। মেহেরিকাকে বিয়ে করতে। ওফ, তুই কিভাবে এত স্বাভাবিকভাবে বসে আছিস সুপ্তি?
দুটা ভালোবাসার মানুষ এক হতে চাইলে আমি এতে কি বলবে বলো? তুই কিছু না বললেও এত সহজে আমি কিছুই মেনে নেব না। ওই রকম একটা মেয়ে আমার বাড়ির বউ আমি কিছুতেই হতে দিতে পারি না। ফুপু, রাজীবের পাশে গাড়িতে উদাসীনভাবে বসে আছে মেহেরিকা। এত তাড়াতাড়ি কিভাবে সময়টা চলে গেল, আর আদিয়াদের সাথেও শেষবারের মতো দেখাতেও হলো না। কেন এলো না আদিয়াত? একদিনই তাড়াতাড়ি ফিরতে বলেছে। কি এমন ক্ষতি হতো আজ তাড়াতাড়ি ফিরলে? সে তো আসেনি, একটা ফোনও দেয়নি। একটা ফোন অন্তত দিতে পারতো সে। এসব কথা ভেবে আদিয়াতের ওপর অভিমান করে নিজের মোবাইল সুইচ অফ করে দেয় মেহেরিকা। তার দিকে তাকিয়ে রাজীব বলল, কাউকে বলে এসেছে? দিবা দেখেছিল বের হওয়ার সময়। বলেছি পরে বলবো কোথায় যাচ্ছি। আদিয়াত কি বলল? হয়নি তার সাথে। আবারও নিশ্চুপ হয়ে যায় দুজনে। নীরবতা ভেঙে রাজীব বলল, প্রায় চলে এসেছো আমরা। হুম। কারটা ভাড়া করেছি, বিয়ে করতে যাইতেছি। হুম। তোমাকে নীল শাড়িটা খুব ভালো লাগছে। আদিয়াত উপহার দিয়েছিল। ও তাই? হুম। কাকে যেন দেখতে আসবে আজকে? দিবাকে, ওর বিএফের পরিবার। জানো দিবা মেয়েটা কি মিষ্টি। তাই নাকি? হুম। শুধু ও না, ওই বাড়ির সকলেই খুব ভালো। কে কে আছে? আছে তো, মা এরকমই ভালো মনের মানুষ পৃথিবীতে খুব কমই আছে। বাবা একটু গম্ভীর, তবে পরিবারের সবাইকে অনেক ভালোবাসেন। তারপর বড় ভাইয়া আরিফ একদমই সরল মনের একটা মানুষ। আর ওনার বউ মিলি ভাবি, মানে ওনার কথা আর কি বলবো, এত মজার একটা মানুষ। তুমি যদি কথা বলো তুমিও ওনার ভক্ত হয়ে যাবে। আর আদিয়াত? রাজীবের মুখে আদিয়াতের নাম শুনে চুপ হয়ে যায় মেহেরিকা। কি হলো? রাজীবের ডাকে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল সে তো একটা বাচ্চা স্বভাবের ছেলে, পবিত্র মনের মানুষ। সবাই এত ভালো থেকে যেতে ওখানে চলে এলে কেন? আদিয়াতের সাথে সংসার করতে ভালোই তো হতো। রাজীবের প্রশ্নে অবাক চোখে তাকিয়ে মেহেরিকা বলল, আমি তোমায় ভালোবাসি রাজীব। মনে মানে সেই ভালোবাসাটা আদৌ আছে তো, নাকি মুখের ভালোবাসা? রাজীবের প্রশ্নের উত্তর না দিয়ে মেহেরিকা ড্রাইভারের উদ্দেশ্যে বলল, ড্রাইভার, গাড়ি থামান তাড়াতাড়ি। মিলির ফোন বেজে চলেছে। রান্নাঘরে বসে শাশুড়ির সাথে পিঠে বানাতে ব্যস্ত ছিল সে। ফোনের রিংটোনের শব্দ পেয়ে হাত ধুয়ে মোবাইল হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখল আরিফের ফোন। হ্যালো মিলি। কি ব্যাপার, তোমার গলার স্বর এমন লাগছে কেন? সব ঠিক আছে তো? আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? ড্রাইভার গাড়ি থামানোর সাথে সাথেই গাড়ি থেকে নেমে পড়ে মেহেরিকা। তার সাথে রাজীবও নামতে নামতে বলল, কি হচ্ছে মেয়ের? কোনো কথার উত্তর না দিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে মেহেরিকা বমি করতে থাকে। রাজীব তার পাশে গিয়ে পিঠে হাত বুলাতে থাকে। আচমকা রাজীবের বুকে মাথা রেখে মেহেরিকা বলল, আমার খারাপ লাগছে। খুব বেশি? হুম। পানি খাবে? না। রাজীব খেয়াল করলো মেহেরিকার সারা শরীর থরথর করে কাঁপছে। শক্ত করে মেহেরিকাকে জড়িয়ে ধরে সে বলল, পাশে একটা হাসপাতাল আছে, চলো ওখানে। কিসের অ্যাক্সিডেন্ট? মিলির মুখে অ্যাক্সিডেন্টের কথা শুনে সালেহা চৌধুরী দ্রুত বেগে তার দিকে এগিয়ে এসে মিলির হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে আরিফের উদ্দেশ্যে বলেন, তুই আর আদি ঠিক আছিস তো? মা, আমরা ঠিক আছি। আদিকে ফোনটা দে। আদির হাতে ফোন দিতেই মায়ের উদ্দেশ্যে সে বলল, মা, আমি ঠিক আছে। তাহলে কার অ্যাক্সিডেন্ট হলো? আমাদের অফিসের একজন কর্মচারী, ভাইয়ের মতে একজন পুরনো বিশ্বস্ত কর্মচারী তিনি। বাবা নাকি চেনেন। কিভাবে হলো? মোবাইলে টাকা রিচার্জ করার জন্য অফিসের পাশের দোকানটা গিয়েছিলেন। ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে। কি বলিস? এখন কেমন আছেন? ভালো নেই মা, দোয়া করো। তা তো করবেই। আচ্ছা মা, মেয়েরকে একটু ফোনটা দাও তো। সে তো বাসায় নেই। বাসে নেই মানে? কোথায় সে? কোথায় বেরিয়েছে তো বলেনি। এভাবে তোমরা ওকে বের হতে দিলে কেন? আমি তো জানতাম না, দিবাকে বলেছে পরে বলবে কোথায় যাচ্ছে সে। আমি তো ভেবেছিলাম তুই জানিস। আচ্ছা মা, এখন রাখি। মেহের বাসায় ফিরলে আমায় বলো। কোথায় গিয়েছে মেহের? সে কি তার ভালোবাসা মানুষের কাছে চলে গিয়েছে? তাই বলছি 4টায় বাসায় যায় বলেছে, তো অ্যাক্সিডেন্টের কারণে ব্যস্ত হয়ে পড়েছিল, তাই মেহেরকে একটা ফোনও করতে পারেনি। আর মেয়ের কিছু না বুঝে অভিমান করে ফোনটা সুইচ অফ করে দিল। এত অভিমানে কেন মেয়েটা? এখন কোথায় খুঁজবো তাকে?
এভাবে না জানিয়ে যাওয়াটা ঠিক হয়নি তার। কত আপদ বিপদ রয়েছে। না, আশেপাশে খোঁজ নিয়ে দেখা উচিত। রোগীর কী অবস্থা ডাক্তার? প্রচুর রক্ত লাগবে, এ নেগেটিভ, কিন্তু আমাদের এখানে এই গ্রুপের কোনো স্টক নেই। আমার এ নেগেটিভ, আমি দিতে পারবো। তবে আরও প্রয়োজন। ডক্টরের কথা শুনে আরিফ বলে ওঠে, আমি দেখছি, রোগীর বাড়ির লোকদের খবর দিয়েছি, তাদেরও বলবো। আদির দিকে তাকিয়ে ডক্টর বলেন, তাহলে আপনি আসুন আমার সাথে। আদি মোবাইল পকেট থেকে বের করে একটা মেসেজ লিখতে থাকে। আমি জানি মেহের, তুমি খুব রাগ করেছ, কিন্তু আমি সত্যি একটা ঝামেলা পড়ে গিয়েছিলাম, তাই আসতে পারিনি। তুমি কি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে গিয়েছো? যেখানে থাকো প্লিজ আমাকে জানাও, টেনশন হচ্ছে খুব আমার। মেসেজটি লিখে সেন্ড করে সে মেহেরিকার নাম্বারে। রোগী কি হয় আপনার? ডক্টরের করা প্রশ্নে শান্ত গলায় রাজীব উত্তর দেয়, আমার স্ত্রী। ও, আপনি একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন, রোগীর একটা চেক আপ করাতে হবে। ঠিক আছে। চেম্বার থেকে বাইরে বেরিয়ে এসে রাজীব করিডোরে থাকা সোফার উপরে বসে পড়ে। পকেটে হাত দিতেই তার মনে পড়ে মেহেরিকার মোবাইল তার কাছে। পকেট থেকে মোবাইল বের করে সে অন করে সেটি। অন করার সাথে সাথে একটা মেসেজ আসে। আদিয়াতের মেসেজটা পড়ে রাজীব খানিকটা অবাক হয়। আদিয়াত জানে মেহেরিকা আর কাউকে ভালোবাসে, হয়তো আজ তার কাছে চলে এসেছে। এসব জানার পর আদিয়াত তার একটা খবর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে। তবে কি আদিয়াত তার মেহেরকে ভালোবাসতে শুরু করেছে? আর কিছু না ভেবে রাজীব ফোনটা আবার সুইচ অফ করে দিল। মিলির রুমের দরজার পাশে গিয়ে দীপা বলল, ভাবি আসবো? আসো না। আসলে ভাবি একটা জিনিস চাইতে এসেছিলাম তোমার কাছে। কি জিনিস? তোমার একটা কাতান সবুজ শাড়ি আছে না, ওটা আজ আমায় পরতে দিবে? বাপ্পা, বিয়ে না করার আগেই বধূ সাজতে চাইছো? কে বলেছে শুনি শাড়ি পরতে? তোমার হবু বউ? পুরো আলমারি তোমার ননদিনী, নিয়ে যাও যা খুশি। ধন্যবাদ ভাবি। এই দিবা। মায়ের ডাকে পেছনে ফিরে দিবা বলল, মা। মিলির রুমের ভেতর সালিহা চৌধুরী প্রবেশ করে বলেন, মেহেরিকাকে কেন খোঁজ পেলি? বিকাল 5টায় পার হতে চললো। না মা। কোথায় গেল মেয়েটা? আমার তো খুব চিন্তা হচ্ছে। তাদের কথোপকথন শুনে মিলি বলে উঠল, ওর বাড়িতে একটা খবর নিয়ে দেখবো মা। একদম না, ওনারা চিন্তা করবেন যদি সে ওখানে না গিয়ে থাকে। ওর একটা বান্ধবী আছে না, তার ফোন নাম্বার আছে তোমার কাছে? দিবা আর মিলি দুজনেই একসাথে বলে উঠল, না। হতাশ মুখে সালিহা চৌধুরী বলেন, তোমাদের কারো কাছে? আল্লাহ, আমার মেয়েটা কেন কোনো বিপদে পড়েনি তো? নার্সের ডাকে রাজীব ডক্টরের চেম্বারে আবারও প্রবেশ করে, চেয়ার টেনে বসলো। হাসি মুখে তার দিকে তাকিয়ে ডক্টর রূপা আক্তার বলেন, অভিনন্দন, আপনি বাবা হতে চলেছেন। ডক্টরের মুখে এমন কথা শুনে রাজীব হতভম্ব হয়ে যায়। তার অবস্থা দেখে রূপা আক্তার বলেন, আপনি কি বাচ্চা নেওয়ার জন্য আগ্রহী ছিলেন না? তার কথা শুনে শান্ত গলায় রাজীব জবাব দিল, তা নয়। তাহলে মিষ্টি মুখ করাই সবাইকে। জি। এখন থেকে স্ত্রী আলাদা যত্ন নিতে হবে আপনার। জি। কর্মচারীকে রক্তদান করে আদি করিডোরে এসে আরিফের উদ্দেশ্যে বলল, ভাইয়া চল আমরা বাসায় যাই এখন। ওনার বাসায় সবাই এসেছেন, রক্তের ব্যবস্থা হয়েছে, আর চিন্তা নেই। তুই তাহলে তাদের সাথে কথা বলে আয়, আমি গাড়ি বের করছি। ঠিক আছে। চেম্বার থেকে বের হয়ে মেহেরিকার হাত টেনে রাজীব তাকে হাসপাতালের এক কোণায় নিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, ডাক্তার এসব কি বলছে মেয়ে? আমার লাগছে রাজীব, হাত ছাড়ো। মেহেরিকার হাত ছেড়ে শান্ত গলায় রাজীব প্রশ্ন করল, কিভাবে কি হলো মেহের? বুঝতে পারিনি। মেহেরিকাকে কিছু বলার আগেই ফোনের রিংটোন বেজে ওঠে রাজীবের। পকেট থেকে ফোন বের করে দেখল সুপ্তির ফোন। রাজীব ফোন কানে নিয়ে মেহেরিকার কাছ থেকে একটু দূরে সরে আসতেই দেখা পায় সুপ্তির। একটু দূরেই সে কানে ফোন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। তাকে দেখতে পেয়ে রাজীব তার পাশে গিয়ে বলল, সুপ্তি। পেছনে ফিরে অবাক চোখে তাকিয়ে সুপ্তি বলল, তুমি এখানে? আমার কথা স্যার, তুই এখানে কেন? ফুপুর শরীরটা হঠাৎ খারাপ হয়ে যায়, অজ্ঞান হয়ে গিয়েছিল ফুপু। বাসায় ফুপাও ছিল না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই এখানে নিয়ে এসেছি। কি বলছিস? খুব ভালো করেছিস, কিন্তু হঠাৎ এমন হলো কেন? মেহেরিকার কথা বলতে বলতে উত্তেজিত হয়ে পড়েছিল।
এখন কোথায় আম্মা? এই যে এই কেবিনে আছে, স্যালাইন দেওয়া হয়েছে। আচ্ছা, আমি দেখে আসি। পেছন থেকে মেহেরিকা বলে উঠল, তোমার সাথে আমিও যাই। আমার শরীরটা আরো বেশি খারাপ হোক, তুমি যাও। না। আর কোনো কথা না বলে রাজীব এগিয়ে যায় তার মায়ের কাছে। তোমরা এখানে কেন? সুপ্তের প্রশ্নে মেহেরিকা জবাব দিল, আমার শরীরটা ভালো লাগছিল না তাই। ওহ, ডাক্তার দেখিয়েছো? হুম। কি বলেছে ডাক্তার? মাথা নিচু করে মেহেরিকা বলল, তেমন কিছু নয়। তোমাদের বিয়ে কি হয়ে গিয়েছে? না। কি করছিস আদি? গাড়ি ধীরে চালা। আরিফের কথায় গাড়ি ধীরে চালাতে শুরু করলো আদি। কেন যেন মনে হচ্ছে মেহেরিকাকে বাসায় পাবে সে। যদিও একটু আগেও মায়ের সাথে কথা বলে জানতে পেরেছে সে ফিরেনি বাসায়, কিন্তু আদির মন বলছে মেহেরিকা ফিরে আসবে। কেবিন থেকে বের হয়ে সুপ্তির পাশ থেকে মেহেরিকার হাত ধরে টেনে আবারও হাসপাতালের কোনায় চলে যায় রাজীব। গম্ভীর গলায় সে মেহেরিকার উদ্দেশ্যে বলল, আমি সবটা বুঝেছি মেয়ের, কিন্তু তুমি কিভাবে এই বিষয় এতটা কেয়ারলেস হলে? আমার মাথায় এসব কিছু আসেনি তখন। যেভাবে যাই হোক, এই বাচ্চাটা আমার বললে আমার বিশ্বাস করবে না। এমনিতে আমরা তোমাকে মেনে নিচ্ছে না, তার উপর বাচ্চা। এখন কি করতে বলছো তুমি? এবারও শোন। রাজীবের মুখে অ্যাভারেশনের কথা শুনে থমকে যায় মেহেরিকা। স্তম্ভভাবে মেহেরিকাকে দাঁড়িয়ে থাকতে দেখে রাজীব বলল, দেখো মেয়ের, তোমার সাথে সাথে আমার জন্মদাতা মায়ের কথাও আমাকে ভাবতে হবে। এই বাচ্চা তিনি মেনে নেবেন না। কিছুতেই বাচ্চার কথা শুনলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বেন তিনি। আর যদি আমি জোর দিয়ে বলি আমার বাচ্চা আমার ব্যাপার, তবুও তিনি কষ্ট পাবেন। এত বড় ভুল আমি করেছি বিয়ের আগে, এটা তিনি মানতে পারবেন না। তাই এসব দিক থেকে এভালুয়েশন করানো আমাদের জন্য মঙ্গলজনক। শুধু তোমার জন্য আমি লড়তে পারবো, এই বাচ্চার দায়িত্ব আমি নিতে পারবো না। মেহের, আমায় ক্ষমা করো। আমার আজ হাসপাতালে যাওয়া উচিত ছিল। অনেক পুরনো কর্মচারী, তিনি শরীরটা ভালো লাগছিল না বলে যেতে পারলাম না। আমজাদ চৌধুরীর কথা শুনে সালেহা চৌধুরী বললেন, আজ তোমাদের দুই ছেলে ওখানেই ছিল, কাল যাবে কি তুমি? হুম। দেখে উঠো, তৈরি হয়ে নাও। কেন? আরে আজ তোমার মেয়েকে দেখতে আসবে, ভুলে গিয়েছো? দেখতে দেখতে আমাদের দিবা অনার্স প্রথম বর্ষের ছাত্রী কত বড় হয়ে গিয়েছে, তাই না সে? হুম। কিন্তু সত্যি বলতে তাকে এখন বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই নেই আমার। ভালো ছেলেই পছন্দ করেছে সে, একদিনও তো বিয়ে করতেই হবে। তা তো হবেই, কিন্তু এত তাড়াতাড়ি? অন্তত আরো 2-3 বছর পর। তোমার ইচ্ছে না হলে আকত সেরে রেখে পরে তুলে দিও মেয়েকে। সেই ভালোই হবে। কথা বলে দেখবো ছেলের পরিবারের সাথে। রাজবীর মুখে অ্যাবরেশনের কথা শুনে কি বলা উচিত মেহেরিকা বুঝে উঠতে পারছে না। পেটের উপর হাত দিয়ে নিজে নিজে বিড়বিড় করে বলল, সত্যি কেউ আছিস? তার মনে হচ্ছে কেউ খুব আদুরি স্বরে বলছে। আম্মু, আমি আছি, আমাকে মেরো না আম্মু। চোখ জোড়া বন্ধ করে লম্বা একটা দম ফেলল মেহেরিকা। রাজীবের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আমি এটা পারবো না। যে আসতে চলেছে সে আমার অংশ। আমাকে তুমি ভালোবাসো তাই না রাজীব? তাহলে আমার অংশ তাকেও মেনে নাও না প্লিজ। এটা শুধু আমার জন্য নয় মেহের, আমার মায়ের অবস্থা তুমি দেখছো না? তাছাড়া সমাজ বলতে কিছু একটা আছে। সবাই বলবে আমার মা বাবার আমাকে শিক্ষা দিতে পারেনি। আমরা দূরে কোথাও চলে যাই অন্তত 1 বছরের জন্য, পরে কেউ কিছু বলবে না আর। আমার পরিবারের আমি একমাত্র ছেলে মেহের। বাসায় প্রবেশ করে নিচের রুমে দ্রুত বেগে এগিয়ে যায় আদি। রুমে এসে ফাঁকা রুমটা দেখে তার বুকটাও ফাঁকা ফাঁকা লাগছে। সত্যি তুমি চলে গেছো মেহের? শেষবার মতো আমার সাথে দেখাটাও করলে না? হয়তো আমি আসতে পারিনি, কিন্তু তুমি কি পারতেন অপেক্ষা করতে? এতদিনে তোমার মনে একটুখানি জায়গা কি আমি করতে পারিনি? আপন মনে কথা বলে পকেট থেকে ফোন বের করে ডায়াল করে মেহেরিকার নাম্বারে। না, ফোন এখনো বন্ধ। আদি আরেকটা মেসেজ লিখে সেন্ড করে মেহেরিকার ফোন নাম্বারে। তার মানে তুমি বাচ্চাটার দায়িত্ব নিতে পারবে না? মেহেরিকার কথা শুনে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাজীব বলল, না। ঠিক আছে, তবে একটা কথা রাখবে আমার। কি? সুপ্তি আপুকে বিয়ে করে নাও তুমি। আমি আসি তাহলে। তুমি কোথায় যাবে? জানি না।
মেহেরিকা এক পা বাড়াতেই রাজীবের ডাকে থেমে যায়। রাজীব কি তাকে মেনে নেবে বলেই ডেকেছে? পেছনে তাকিয়ে ছলছল চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি? পকেট থেকে ফোন বের করে রাজীব তার দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার ফোন? রাজীবের হাত থেকে ফোনটি নিয়ে তাচ্ছিল্যের একটা হাসি দিয়ে মেহেরিকা বলল, ধন্যবাদ। আদিয়া চৌধুরীর কাছে ফিরে যাও মেহের। কোন মুখে? তোমাদের ডিল হয়েছিল। এতক্ষণ তা মনে ছিল না? এ সময়ের কথা যাবে তুমি। তোমার ভাবতে হবে না, অনেক করেছো তুমি আমার জন্য। আসি এখন। কয়েক কদম এগিয়ে যেতেই মেহেরিকা দেখা পায় সুপ্তির। তার দিকে তাকিয়ে মেহেরিকা বলল, তোমার ভালোবাসা হয়তো আমার ভালোবাসার চেয়ে গভীর ছিল, তাই আজ রাজীব তোমার হতে চলেছে। ভালো থেকো তোমরা। কথাটি বলেই মেহেরিকা সামনের দিকে এগোতে থাকে। তার চলে যাওয়া দেখে রাজীবের চোখ ছলছল করে ওঠে। আজ বুঝি সত্যিই সে তার মেহেরকে হারিয়ে ফেলল। মেহেরিকার কথার মানে বুঝতে না পেরে রাজীবের কাছে এগিয়ে এসে সুপ্তি বলল, কি বলে গেল মেহেরিকা? আর সে চলে যাচ্ছে কেন? সব ভালোবাসা পূর্ণতা পায় না শক্তি, কিন্তু আমার সাথে এটা কেন হলো বলতে পারিস? মা। দিবার ডাকে ভাবনার জগৎ থেকে বের হয় আদি। মেহেরিকার কথা ভাবতে ভাবতে কখন যে চোখ বেয়ে পানি পড়ছিল বুঝতেই পারেনি সে। হাত জোড়া দিয়ে দু চোখ মুছে মেহেরিকার উদ্দেশ্যে সে বলল, আরে দীপা, সবুজ স্যার এমানিয়েছে। ভেতরে এসে আদির পাশে বসিয়ে দিবা বলল, কি হয়েছে ভাই তো? কিছু না তো। ছোট ভাবি কোথায়? আচ্ছা, চলে আসবে। গিয়েছে কোথায়? ওসব বাদ দে, তোর বফের পরিবার কখন আসবে? 6টা বাজতে চললো, এতক্ষণে আসার কথা। আসার কথা না, চলে এসেছে। মিলির কথা শুনে বসা থেকে দাঁড়িয়ে পড়ে দিবা বলল, কখন? একটু আগেই তোমাকে খুঁজতে গিয়েছিলাম তোমার রুমে। আমি ছোট ভাবি ফিরলো কিনা দেখতে আসলাম। ফেরেনি? না, ফিরেনি। আচ্ছা তুমি আসো, তোমার খোঁজ করবে একটু পরে তারা। চলো। আদির দিকে তাকিয়ে মিলি বলল, এই যে তুমি সোজা ড্রয়িং রুমে চলে যাও, কথা বলো তাদের সাথে, ভাই বলে কথা। ভাবি। শুধু কথা না, জেরাও করবে, বুঝছো? মিলির কথা শুনিয়ে ভ্রুজোড়া কুঁচকে দিবা বলে উঠল, ভাবি। এখন নিজের জীবনটার প্রতি বিতৃষ্ণা জমে গিয়েছে। মনে হচ্ছে এই পৃথিবীতে আমিই আমার অভিশাপ। জীবনের সাথে যুদ্ধ করতে করতে আমি প্রায় হেরেই গেছি। আমার জীবনে হয়তো ভালো কিছু আর ঘটবে না। আমার ভাগ্যে হয়তো ভালো কিছু লেখাই হয়নি। স্বপ্ন দেখা হয়তো খুব সহজ, কিন্তু তা পূর্ণ করাটা খুব কঠিন। তাই হয়তো আমি স্বপ্ন শুধু দেখেই যাচ্ছি, কিন্তু তা কখনোই ধরা দিচ্ছে না আমায়। আপন মনে কথাগুলো বলে রাস্তার ধারে হেঁটে চলেছে মেহেরিকা। কোথায় যাবে? বাবার বাড়ি? সেখানে তার সৎ মা জানলেই বাচ্চাটাকে মেরে ফেলবে। এই অবস্থায় আর কোথায় যেতে পারে সে? ফোনটা অন করে মেহেরিকা, সাথে সাথে চোখে পড়ে আদির দেয়া মেসেজগুলো। এসব দেখে তার চোখ ছলছল করে উঠল। এত ভালো কেন এই আদিয়াত নামক মানুষটা? একটা খবর পেতে এত মরিয়া হয়ে আছে সে। আচ্ছা, আদিয়াত তো বলেছিল যত যাই হোক তার কাছে ফিরে গেলে মেনে নেবে তাকে, কিন্তু বাচ্চাটার কথা জানতে পারলে সেও কি রাজীবের মতো পরিবার আর সমাজের ভয় করবে, নাকি সব কিছু পেছনে ফিরে নিজের করে নেবে তাকে? না, কি ভাবছে সে? এতটা স্বার্থপর সে হতে পারে না। এই অভিশপ্ত জীবনের সাথে আদিয়াতের জীবন জড়িয়ে নষ্ট করার কোনো মানে হয় না। নিজের মনে এসব ভেবে মেহেরিকা ডায়াল করে আনিকার নাম্বারে। আলহামদুলিল্লাহ, তাহলে এই কথাই থাক। বিয়েটা 2 বছর পর হবে, আপাতত আকটটা সেরে রাখি। আমজাদ চৌধুরীর কথা শুনিয়ে দীপার বফ এর বাবা বলেন, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজ আমরা আসি। সালেহা চৌধুরী বলে ওঠেন, তা হচ্ছে না, ভাতের ব্যবস্থা করা হচ্ছে। আর প্রথম দিনে এসেই ভাত খাবো। তাতে কি হয়েছে? ভালোই তো লাগছে গল্প করতে, আপনারা লাগছে না? ঘুমটা লাগছে। দুই পরিবারের কথোপকথন শুনে আদি নিজের রুমের দিকে এগিয়ে যায়। এতক্ষণেও মেহেরিকার খবর পাওয়া যাচ্ছে না। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকার কোনো মানে হয় না, কিন্তু কি করা যায়? হঠাৎ আদির মনে পড়ে আনিকার কথা। তার কাছে যায়নি তো মেহের, কিন্তু এখন কোথায় পাবে সে আনিকার ফোন নাম্বার? তুই পাগল হয়ে গেছিস মেহেরিকা, এক্ষুনি চলে যা। তুই আদিয়াত ভাইয়ার কাছে যা। আমি যাব না আনিকা, কয়েকটা দিন আমায় থাকতে দে এখানে, তারপর একটা ব্যবস্থা করে নেব। তুই থাকলে আমার কোনো অসুবিধা হবে না রে পাগলি।
তাহলে আমাকে যেতে বলিস না। ঠিক আছে, বলবো না। তুই বাসায় একা কেন? রায়হান ভাইয়া আর তার পরিবার কোথায়? রায়হানের পরিবার তার খালার বাসায় বেড়াতে গিয়েছে। আর রায়হান তো রাত করেই প্রতিদিন বাসায় ফিরে কাজ শেষে। তুই ভাগ্যবতী রে, ভালোবাসার মানুষকে কাছে পেয়েছিস। তুইও ভাগ্যবতী, আদিয়াত চৌধুরীর মতো একজন স্বামী পেয়েছিস। কিন্তু কি এমন হলো যে তুই ওই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছিস? বুঝলাম না। বুঝতে হবে না, আমার ঘুম পাচ্ছে। রুমটা দেখিয়ে দে, কোথায় শোবো? মেহেরিকার কথায় হেসে আনিকা বলল, আই দেখিয়ে দিচ্ছি, তবে ঘুমাবি না, খেয়েই ঘুমাবি। কেন যেন আনিকাকে আজ সত্যিটা বলতে ইচ্ছে করছে না মেহেরিকার, তবে একদিন না একদিন তো বলতেই হবে। সকাল 7টা, চোখ জোড়া মিটিমিটি করে খুলে উঠে বসে মেহেরিকা, কিন্তু তার পাশে আদিয়াতকে বসে থাকতে দেখে চমকে যায় সে। চোখ জোড়া কসলাতে কসলাতে বলল,